আচ্ছা, তাহলে দেখো, গত ক্লাসে আমরা পড়ছি হচ্ছে শুক্রাণু তৈরির পদ্ধতি, মাইক্রোস্পোরেনজেনোসিস। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ডিম্বাণু তৈরির পদ্ধতি, মেগাস্পোরেনজেনোসিস। দেখো, খাতা টাইটেলটা হচ্ছে মেগাস্পোরেনজেনোসিস। তাহলে জেনোসিস মানে পদ্ধতি, জেনোসিস মানে পদ্ধতি। তাহলে কিভাবে পরাগরেণু তৈরি হয়? আচ্ছা, তাহলে এইটা বোঝার আগে আমাদের গর্ভাশয় সম্পর্কে জানতে হবে, অর্থাৎ স্ত্রীস্তবক সম্পর্কে পড়তে হবে। তাহলে তোমরা স্ত্রীস্তবক সম্পর্কে পড়ছো না? তাহলে যারা স্ত্রীস্তবক সম্পর্কে পড়ো নাই, খুব ভালোভাবে মনোযোগ দিবা। তাহলে স্ত্রীস্তবক, তাহলে একটি ফুলের দুইটা অত্যাবশ্যকীয় স্তবক থাকে, একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে স্ত্রীস্তবক। তাহলে পুংস্তবকের গঠন এর ক্লাস কিন্তু আমরা গত ক্লাসে নিয়েছি। তাহলে আজকে আমরা স্ত্রীস্তবকের গঠন এটা পড়ব। তাহলে স্ত্রীস্তবকের গঠন পড়ার আগে আমাদের হচ্ছে গর্ভপত্র সম্পর্কে পড়তে হবে। কি পড়তে হবে? গর্ভপত্র। গর্ভপত্র ইংরেজিতে বলা হয় কার্পেল। কি বলা হয়? কার্পেল। তাহলে গর্ভপত্রটা কেমন হয়? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা চিত্রটা আঁকাচ্ছি। গর্ভপত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে গর্ভপত্রটা কিরকম হয়? এরকম হয়। দেখো, নিচে স্ফীত যে অংশটা বা টিউবের মতো বা বলের মতো যে অংশটা, এই অংশকে বলা হয় কি? গর্ভাশয়। কি বলা হয়? এই অংশকে বলা হয় গর্ভাশয় বা ওভারি। এই অংশকে কি বলা হয়? গর্ভাশয় বা ওভারি বলা হচ্ছে। এরপরে দেখো, এই যে নল আকৃতির যে অংশটা, নল আকৃতির অংশ বা দণ্ডাকৃতির যে অংশ, এই অংশটাকে কি বলা হচ্ছে? গর্ভদণ্ড। কি বলা হয়? গর্ভদণ্ড। কি বলা হয়? গর্ভদণ্ড বা স্টাইল। কি বলা হয় এটাকে? গর্ভদণ্ড বা স্টাইল। এরপরে দেখো, আমাদের এই যে উপরের যে অংশটা, এই অংশটাকে কি বলা হয়? গর্ভমুণ্ড। কি বলা হয়? গর্ভমুণ্ড ইংরেজিতে বলা হয় স্টিগমা। কি বলা হয়? স্টিগমা। তাহলে আমরা কিসের গঠন পড়তেছি এখন? গর্ভপত্রের গঠন। কিসের গঠন? গর্ভপত্রের গঠন। তাহলে একটা গর্ভপত্রের কয়টা অংশ থাকে? তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ থাকে। কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। বুঝতে পারছো? আচ্ছা, এবার খেয়াল করো, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতরে কি আছে? আচ্ছা, তাহলে এই গর্ভাশয়ের ভেতরে আমরা হচ্ছে টিস্যু পাই। দেখো, গর্ভাশয়ের ঠিক নিচের দিকে এখানে আমি কি আঁকাইছি? একগুচ্ছ টিস্যু আঁকাইছি। এই টিস্যুকে বলা হচ্ছে অমরা। কি বলা হয়? অমরা, বা এটাকে বলা হয় প্লাসেন্টা। তাহলে গর্ভাশয়ের ভিতরে কি আছে? অমরা বা প্লাসেন্টা আছে। আচ্ছা, এরপরে দেখো, অমরা বা প্লাসেন্টা থেকে এরকম নলাকৃতির গঠন তৈরি হয়। অমরা বা প্লাসেন্টার ভিতর থেকে কি তৈরি হচ্ছে? নলাকৃতির গঠন তৈরি হচ্ছে। এই নলাকার গঠনের সাথে
দেখো এরকম ডিম্বাকার একটা গঠন যুক্ত থাকে। তাহলে গর্ভাশয়ের ভিতরে দেখো এরকম আমরা কি পাচ্ছি, অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা থেকে সুতার মতো বা নলাকৃতির গঠন দেখতে পাচ্ছি, এবং এর সাথে কি যুক্ত আছে, ডিম্বাকার একটা গঠন যুক্ত আছে। তাহলে এই যে ডিম্বাকার গঠন, এই ডিম্বাকার গঠনকে বলা হয় ওভিউল। কি বলা হয়? ওভিউল বলা হয়। এই ডিম্বাকার গঠনকে কি বলা হয়? ওভিউল। তাহলে ওভিউল কি জিনিস? যা পরবর্তীতে বীজে রূপান্তরিত হয় তাকে বলা হয় ওভিউল। তাহলে ওভিউল কি জিনিস? যা পরবর্তীতে কি হচ্ছে, বীজে রূপান্তরিত হচ্ছে, তাকে কি বলা হয়? ওভিউল বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এই যে অমরা এবং ওভিউল এর মাঝখানে যে দণ্ডাকৃতির গঠন বা সুতার মতো যে গঠন, এই সুতার মতো গঠনকে কি বলা হয়? দেখো এই সুতার মতো গঠনকে বলা হয় ফিউনিকাল। কি বলা হয়? ফিউনিকাল। এই সুতার মতো গঠনকে কি বলা হয়? ফিউনিকাল বলা হয়। তাহলে গঠনটা আমরা আবার একটু ভালোভাবে বুঝি। তো এই যে স্ফীত অংশ, এই স্ফীত অংশকে বলা হয় গর্ভাশয়। তাহলে গর্ভাশয়ের ভিতরে আমরা কি পাচ্ছি? অমরা। কি পাচ্ছি? অমরা। তাহলে দেখো যে গর্ভাশয়ের নিচে এখানে কি আছে? অমরা আছে। তাহলে অমরা কি জিনিস? তাহলে যে টিস্যু থেকে কি তৈরি হয়? ভ্রূণ তৈরি হয়। যে টিস্যু থেকে কি তৈরি হয়? ভ্রূণ তৈরি হয়। ওই টিস্যুকে কি বলা হয়? অমরা বা প্লাসেন্টা। তাহলে অমরা বা প্লাসেন্টা থেকে কি তৈরি হচ্ছে? ফিউনিকাল। কি তৈরি হচ্ছে? ফিউনিকাল তৈরি হচ্ছে। ফিউনিকাল থেকে কি পাচ্ছি আমরা? ওভিউল পাচ্ছি। ফিউনিকাল থেকে কি পাচ্ছি আমরা? ওভিউল পাচ্ছি। আচ্ছা, তাহলে এই ওভিউল কি জিনিস? এটা পরবর্তীতে কি হবে? বীজে রূপান্তরিত হবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা? এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এতটুকু যদি বোঝা যায়, এখন আমরা এই ওভিউল এটা নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? ওভিউল এটা নিয়ে পড়াশোনা করব, কারণ আমাদের উদ্দেশ্য কিভাবে ডিম্বাণু তৈরি হয়, কিভাবে ডিম্বাণু তৈরি হয় আমরা এইটা একটু দেখব। তাহলে এখন আমাদের এই যে ওভিউলের স্ট্রাকচারটা পড়তে হবে। তাহলে আমি এইখানে ওভিউলের চিত্রটা আঁকাচ্ছি। ওকে, তাহলে ওভিউল এর গঠনটা হচ্ছে কি রকম? ডিম্বাকার। এর গঠন কেমন হবে? ডিম্বাকার হবে। তাহলে আমি এরকম একটা ডিম্বাকার গঠন আঁকায় নিচ্ছে। এটা হচ্ছে কি? ওভিউল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ওভিউল এর চারিদিকে কি থাকে? দুইটা আবরণী থাকবে। ওভিউলের চারিদিকে কয়টা আবরণী থাকবে? দুইটা আবরণী থাকবে। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা চিত্রটা আঁকায় ফেলো। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ওভিউল। ওভিউলের চারিদিকে কয় ধরনের আবরণী আছে? দুইটা আবরণী আছে। দেখো এই যে একটা আবরণী, আবার এই আবরণীর বাইরে কি আছে? আরো একটা আবরণী আছে। তাহলে এই আবরণীকে কি বলা হয়? ইন্টিগুমেন্টাস। ঠিক আছে, তাহলে এই আবরণীকে কি বলা হয়? ইন্টিগুমেন্টাস বলা হয়। তাহলে ওভিউল এটা হচ্ছে কি আমাদের ওভিউল। তাহলে ওভিউলের চারপাশে কয়টা আবরণী আছে? দুইটা আবরণী আছে। তাহলে এই আবরণীকে কি বলা হচ্ছে? ইন্টিগুমেন্টাস। বুঝছো? তাহলে আবরণী পুরো ওভিউলকে কিন্তু ঘিরে রাখে না। দেখো এই যে উপরের দিকটা কি রাখা আছে? ফাঁকা রাখা আছে। উপরের দিকটা ফাঁকা আছে না? উপরের দিকটা কিন্তু ফাঁকা আছে। আচ্ছা, আর নিচে এটা হচ্ছে কি আমাদের, তাহলে ওভিউলের সাথে ওই যে একটা নল বা একটা সুতা যুক্ত ছিল না? তাহলে এটাকে কি বলা হয় বলতো?
কি বলা হয় এটাকে? ফিউনিকাল। কি বলা হবে এটাকে? ফিউনিকাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিউনিকাল। তারপরে কি আছে? ইন্টিগুমেন্টাস। এরপর আমরা কি পাচ্ছি? ওভিউল। তাহলে এই ইন্টিগুমেন্টাস কিন্তু পুরো ওভিউলকে ঢেকে রাখে না। ঢেকে রাখে না। কিছু জায়গায় কি রাখা আছে দেখো, উপরের দিকে ফাঁকা রাখা আছে। কেন ফাঁকা রাখা আছে? কারণ ইন্টিগুমেন্টাস যদি পুরোটাকে ঢেকে রাখে, কারণ এর ভিতরে যে ডিম্বাণু উৎপন্ন হবে, এই ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য কাকে আসতে হবে? শুক্রাণুকে আসতে হবে। তাহলে আমি যদি চারিদিক ঢেকে রাখি, তাহলে শুক্রাণু কোন দিক দিয়ে আসবে? শুক্রাণু আসার মতো তো কোনো ওয়ে নাই। শুক্রাণু আসার মতো কোনো ওয়ে থাকবে? শুক্রাণু আসার মতো কিন্তু কোনো ওয়ে থাকবে না। এই জন্য যে কোনো এক পাশ কি রাখা আছে? ফাঁকা রাখা আছে। তাহলে যে পাশটা ফাঁকা রাখা আছে, এই ফাঁকা জায়গাকে কি বলা হয়? মাইক্রোপাইল। কি বলা হয়? মাইক্রোপাইল বলা হয়। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাকে বলা হয় মাইক্রোপাইল। তাহলে এই ফাঁকা জায়গাটাকে কি বলা হচ্ছে? মাইক্রোপাইল বলা হচ্ছে। তাহলে মাইক্রোপাইল কি? যে ফাঁকা জায়গা দিয়ে কি প্রবেশ করবে? না, পোলেন টিউব। ওই যে পোলেন টিউব তৈরি হচ্ছে না, নলের মতো গঠন তৈরি হচ্ছে না? ভেজিটেটিভ সেল কি তৈরি করতেছে? পরাগনালী তৈরি করতেছে। এই পরাগনালী এই মাইক্রোপাইল এর ভিতর দিয়ে কোথায় প্রবেশ করে? ওভিউলের ভিতরে প্রবেশ করে। কার ভিতরে প্রবেশ করে? ওভিউলের ভিতরে প্রবেশ করে। তাহলে এই মাইক্রোপাইলের ভিতর দিয়ে কে প্রবেশ করবে? পোলেন টিউব। কার ভিতরে প্রবেশ করবে? ওভিউলের ভিতরে প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে মাইক্রোপাইল। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে ফিউনিকাল এবং ওভিউল যে জায়গাতে যুক্ত হয়, এই জায়গাটাকে বলা হয় হাইলাম। কি বলা হয়? হাইলাম বলা হয়। এখানেও কিন্তু হাইলাম আছে, আবার কিডনির ভিতরেও কি আছে? হাইলাম আছে। বুঝতে পারছো? তাহলে এখানেও কিন্তু আমরা কি পাচ্ছি? হাইলাম। তাহলে হাইলাম শব্দের অর্থ কি? দরজা। হাইলাম শব্দের অর্থ কি? দরজা। তাহলে এই জায়গাতে হাইলাম কাকে বলা হচ্ছে? ফিউনিকাল যে জায়গায় ওভিউলের সাথে যুক্ত হয়। ফিউনিকাল যে জায়গায় ওভিউলের সাথে যুক্ত হয়, ওই জায়গাকে কি বলা হবে? হাইলাম। তাহলে হাইলাম কাকে বলা হচ্ছে? ফিউনিকাল যে জায়গায় ওভিউলের সাথে যুক্ত হয়, ওই জায়গাকে কি বলা হচ্ছে? হাইলাম। কি বলা হচ্ছে? হাইলাম বলা হচ্ছে। ওকে, তাহলে মোটামুটি এটা কিসের গঠন? ওভিউলের বাহ্যিক গঠন। আমরা কি পড়লাম এতক্ষণ? ওভিউলের বাহ্যিক গঠন পড়লাম। তাহলে আমরা জানলাম যে ওভিউলের কয়টা আবরণী আছে। তাহলে ওভিউল দুইটা আবরণী দ্বারা সুরক্ষিত অবস্থায় আছে। তাহলে এই আবরণীকে কি বলা হয়? ইন্টিগুমেন্টাস। কি বলা হয়? ইন্টিগুমেন্টাস বলা হয়। তাহলে এই আবরণী দ্বারা ওভিউলকে কি করে রাখা হয়েছে? সুরক্ষিত করে রাখা হয়েছে। আর কিছু জায়গা কি থাকে? ফাঁকা থাকে। ওই ফাঁকা জায়গাকে কি বলা হচ্ছে? মাইক্রোপাইল বা ডিম্বক নাভি। মাইক্রোপাইল বা ডিম্বক নাভি বলা হচ্ছে। আর এটা হচ্ছে ফিউনিকাল। কার সাথে যুক্ত? ওভিউলের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? দেখো বইয়ে কিন্তু তোমাদের এরকম চিত্র দেওয়া আছে, আছে না? প্রথমেই বইয়ে কিন্তু এরকম চিত্র দেওয়া আছে। বই বের করো সবাই, দেখো পেয়ে যাবে। পাইছো? বই কই? বের করো। এই যে দেখো, দেখছো? আছে না? এই যে এটা হচ্ছে কি? ফিউনিকাল। আর এই যে ভিতরে এটা কি? ওভিউল। আর এই যে চারিদিকে কি আছে? আবরণী আছে। তাহলে আবরণীকে কি বলা হচ্ছে? ইন্টিগুমেন্টাস। কি বলা হচ্ছে? ইন্টিগুমেন্টাস বলা হচ্ছে। তাহলে বৈচিত্র্য আছে। তাহলে আমরা ঠিকঠাক মতো পড়াচ্ছি তো? ঠিকঠাক মতো পড়াচ্ছি? হ্যাঁ, নাকি বইয়ের বাইরে পড়াচ্ছি? বইয়ের বাইরে পড়াচ্ছি কি, না বইয়ের ভিতরেই আছে? বইয়ের ভিতরে আছে। ওকে,
এবার দেখো তোমাদের বইয়ে এরকম না, আরো একটা চিত্র আছে যেটা একটু উল্টানো, ঠিক আছে? ওইখানে দেখো আমাদের এই যে ফিউনিকালটা মাঝ বরাবর যুক্ত আছে। ফিউনিকালটা কোথায় যুক্ত আছে? মাঝ বরাবর যুক্ত আছে। এরকম একটা চিত্র আছে, দেখো চিত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের ওভিউল। তাহলে ওভিউলের চারিদিকে কি থাকবে? ওভিউলের চারিদিকে দ্বিস্তর বিশিষ্ট কি থাকবে? ইন্টিগুমেন্টাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ফিউনিকাল ওইটার নিচে যুক্ত আছে, আর এটার কোথায় যুক্ত হচ্ছে? তাহলে ফিউনিকালটা এই জায়গাতে এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে? ফিউনিকালটা কোথায় যুক্ত হচ্ছে? এই জায়গাতে, অর্থাৎ ওভিউলটা উল্টা অবস্থায় আছে। কি অবস্থায় আছে? উল্টা অবস্থায় আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধরনের ওভিউলকে কি বলা হয়? তাহলে এই ধরনের ওভিউলকে কি বলা হয়? কি বলা হয়? এন্টারোপোস ওভিউল, ঠিক আছে? তাহলে এই ধরনের ওভিউলকে কি বলা হয়? এন্টারোপোস ওভিউল। আছে না চিত্রটা? দেখো তো, আছে এরকম চিত্র আছে না বইয়ে? ওই যে দেখো এ বের করছে, ওইটা না, ওই যে ওইটা, পাইছো? তাহলে এই ধরনের ওভিউলকে কি বলা হয়? এন্টারোপোস ওভিউল বলা হয়। অর্থাৎ এটা কি অবস্থায় আছে? উল্টানো অবস্থায় আছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? এন্টারোপোস ওভিউল বলা হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে এন্টারোপোস ওভিউল। আচ্ছা, এখন দেখো এই ওভিউলের ভিতরে কি আছে? আমাদের যে ওভিউল, এই ওভিউলের ভিতরে কি আছে? অনেকগুলো কোষ আছে। ওভিউলের ভিতরে কি আছে? অনেকগুলো কোষ আছে। এরকম অনেকগুলো কি আছে? কোষ। তাহলে ওভিউলের ভিতরে কি আছে? অনেকগুলো কোষ আছে। অনেকগুলো কোষ যদি একসাথে থাকে তখন তাকে কি বলা হয়? টিস্যু। তাহলে এই টিস্যুর নাম হচ্ছে নিউসেলাস টিস্যু। এই টিস্যুকে কি বলা হয়? নিউসেলাস টিস্যু বলা হয়। তাহলে এইখানে ওভিউলের ভিতরে আমরা যে টিস্যু পাচ্ছি, এই টিস্যুকে কি বলা হয়? নিউসেলাস টিস্যু বলা হয়। বুঝতে পারছো? তাহলে নিউসেলাস টিস্যু, উপরে কি আছে? মাইক্রোপাইল। উপরে কি আছে? মাইক্রোপাইল আছে। তাহলে মাইক্রোপাইলের ঠিক নিচের অংশকে বলা হয়, মাইক্রোপাইলের নিচের অংশকে বলা হয় ক্যালাইজা। কি বলা হয়? ক্যালাইজা বলা হয়। তাহলে মাইক্রোপাইলের নিচের অংশকে কি বলা হচ্ছে? ক্যালাইজা। তাহলে দেখো এটা যদি মাইক্রোপাইল হয়, ঠিক এর নিচের অংশটাকে বলা হয় ক্যালাইজা। ঠিক আছে? তাহলে মাইক্রোপাইলের নিচের অংশ, এটাকে কি বলা হচ্ছে? ক্যালাইজা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে ওভিউলের ভিতরে দেখো অসংখ্য কোষ আছে। ওভিউলের ভিতরে কি আছে? অসংখ্য কোষ। এই কোষগুলোকে কি বলা হয়? নিউসেলাস। কি বলা হয়? নিউসেলাস টিস্যু। আচ্ছা, বাংলায় এগুলোকে বলা হয় ভ্রূণ পোষক কলা। কি বলা হয়? ভ্রূণ পোষক কলা, বা এটাকে কি বলা হচ্ছে? নিউসেলাস টিস্যু। আচ্ছা, তাহলে এখানে যে নিউসেলাস টিস্যু আছে, তাহলে এখানে অনেকগুলো কোষ আছে। তো এখানে একটা কোষ, কোন কোষ? যে কোনো একটা কোষের বিশেষ একটা ক্ষমতা আছে, সবগুলো কোষ কিন্তু না। নিউসেলাস টিস্যুর মধ্যে যে কোনো একটা কোষ থাকবে, যে কোষের কি আছে? বিশেষ ক্ষমতা আছে। তাহলে এই কোষটা আমরা কিভাবে চিনব? তাহলে এই কোষটা থাকবে হচ্ছে মাইক্রোপাইলের দিকে। এই কোষটা কোথায় থাকবে?
মাইক্রোপাইলের দিকে। তাহলে মনে করো এটা হচ্ছে সেই কোষ, এবং এই কোষটা দেখতে কেমন হবে? এই কোষটা আকারে বড় হবে, নিউক্লিয়াসটা আকারে কি হবে? বড় হবে। তাহলে নিউক্লিয়াস টিস্যু গঠনকারী কোষগুলোর মধ্যে একটা কোষ যেটা আকারে একটু বড় হবে, নিউক্লিয়াসও বড় হবে, ঠিক আছে? তাহলে এই কোষকে বলা হয় মেগাস্পোর মাদার সেল। কি বলা হয়? মেগাস্পোর মাদার সেল। তাহলে এই কোষটাকে আমরা কি বলবো? মেগাস্পোর মাদার সেল। অর্থাৎ এই কোষ থেকে কি তৈরি হবে? ডিম্বাণু। কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। এই জন্য এই কোষটাকে কি বলা হচ্ছে? মেগাস্পোর মাদার সেল বলা হচ্ছে। তাহলে সব কোষগুলোকে কিন্তু বলা হচ্ছে, বুঝতো? কারণ এই যে মেগাস্পোর মাদার সেল, এটাকে কি করতে হবে? মিওসিস বিভাজনে অংশগ্রহণ করতে হবে। তাহলে শুধুমাত্র এই কোষটাই মিওসিস বিভাজনে অংশগ্রহণ করার মতো, বাকি কোষগুলো মিওসিস বিভাজনে অংশগ্রহণ করার মতো না। এই জন্য এই কোষটাকে আমরা কি বলবো? মেগাস্পোর মাদার সেল। কি বলবো? মেগাস্পোর মাদার সেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের ওভিউল, এর ভিতরে কি আছে? মেগাস্পোর মাদার সেল আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেগাস্পোর মাদার সেল। তাহলে এই মেগাস্পোর মাদার সেল পরবর্তীতে কি হবে? মিওসিস বিভাজনে অংশগ্রহণ করবে। কোন বিভাজনে অংশগ্রহণ করবে? মিওসিস বিভাজনে অংশগ্রহণ করবে। তাহলে আমাদের এই যে মেগাস্পোর মাদার সেল, এই মেগাস্পোর মাদার সেল গুলো কেমন হয়? ডিপ্লয়েড। মেগাস্পোর মাদার সেল গুলো কেমন হয়? ডিপ্লয়েড হয়। তাহলে এই মেগাস্পোর মাদার সেলের যখন মিওসিস বিভাজন হয় তখন কি হবে? মেগাস্পোর মাদার সেল থেকে 4টা কি তৈরি হবে? অপত্য কোষ তৈরি হবে। কয়টা অপত্য কোষ তৈরি হবে? 4টা। তাহলে মেগাস্পোর মাদার সেল থেকে দেখো কয়টা অপত্য কোষ তৈরি হচ্ছে? 4টা অপত্য কোষ তৈরি হচ্ছে। তাহলে এই 4টা অপত্য কোষকে কি বলা হবে? মেগাস্পোর। কি বলা হচ্ছে? এই 4টা অপত্য কোষকে কি বলা হচ্ছে? মেগাস্পোর বলা হচ্ছে। তাহলে মেগাস্পোর মাদার সেল মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি তৈরি হয়? মেগাস্পোর তৈরি হয়। মেগাস্পোর গুলো তাহলে কেমন হবে? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড হবে। কেন? কারণ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়েছে। এর পরবর্তীতে কি হয় দেখো, 4টা মেগাস্পোরের মধ্যে 3টা মেগাস্পোর কি হবে? মারা যাবে। 4টা মেগাস্পোরের মধ্যে কি হবে? 3টা মেগাস্পোর মারা যাবে, একটা মেগাস্পোর কি হবে? জীবিত থাকবে। 3টা মেগাস্পোর মারা যাবে, একটা মেগাস্পোর কি হবে? জীবিত থাকবে। ঠিক আছে? তাহলে 3টা মারা গেল, একটা কি আছে? জীবিত আছে। 3টা মারা গেছে, একটা কি আছে? জীবিত আছে। আচ্ছা, এখন এই মেগাস্পোরটা আস্তে 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 কি হবে? বড় হবে। মেগাস্পোরটা আস্তে আস্তে কি হবে? বড় হবে। ঠিক আছে? তাহলে সে আস্তে আস্তে কি হবে? বড় হবে। দেখো সে আস্তে আস্তে কি হবে? এরকম বড় হবে। বুঝছো? তাহলে আস্তে আস্তে এই কোষটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা বড় কোষ, তাই না? তাহলে এটা হচ্ছে একটা বড় কোষ। দেখো এর ভিতরে কি আছে? একটা নিউক্লিয়াস আছে। কয়টা নিউক্লিয়াস আছে? একটা। তাহলে এখন এই যে বড় মেগাস্পোরটা, এর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের কি হবে? মাইটোসিস বিভাজন চলতে থাকবে। কি বিভাজন চলবে? মাইটোসিস বিভাজন চলবে। তাহলে মাইটোসিস বিভাজনে কি হয়? একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হবে? 2টা। 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা। কয়টা? তাহলে এরকম কয়টা নিউক্লিয়াস তৈরি হবে? তাহলে এই যে বড় কোষটা, এই বড় কোষের নিউক্লিয়াসের কয়বার মাইটোসিস বিভাজন সম্পন্ন হয়?
3 বার। কয়বার? 3 বার। কয়বার মাইটোসিস হচ্ছে? 3 বার মাইটোসিস হচ্ছে। হ্যাঁ, কয়বার মাইটোসিস হচ্ছে? 3 বার মাইটোসিস হচ্ছে। মাইটোসিস হওয়ার পরে কয়টা নিউক্লিয়াস তৈরি হচ্ছে? কয়টা? 8টা নিউক্লিয়াস তৈরি হয়। কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এই 8টা নিউক্লিয়াসের মধ্যে মাইক্রোপাইলের দিকে 3টা নিউক্লিয়াস অবস্থান করে। কোন দিকে? মাইক্রোপাইলের দিকে 3টা নিউক্লিয়াস অবস্থান করে। তাহলে 3টা নিউক্লিয়াস অবস্থান করবে কোন দিকে? মাইক্রোপাইলের দিকে। এবং আমাদের যে ক্যালাইজা, এই ক্যালাইজার দিকে কয়টা নিউক্লিয়াস অবস্থান করবে? 3টা। ঠিক আছে, তাহলে মাইক্রোপাইলের দিকে 3টা নিউক্লিয়াস অবস্থান করে এবং ক্যালাইজার দিকে কি করে? 3টা নিউক্লিয়াস অবস্থান করে। আর মাঝখানে 2টা নিউক্লিয়াস থাকে। মাঝখানে কয়টা নিউক্লিয়াস থাকে? তো এইভাবে নিউক্লিয়াস গুলো কোষের ভিতরে কি হয়? বিন্যস্ত হয়। কোষের ভিতরে নিউক্লিয়াস গুলো কি হয়? এরকম ভাবে বিন্যস্ত হচ্ছে। তাহলে কিভাবে বিন্যস্ত হচ্ছে দেখো তো। তাহলে মোট কয়টা নিউক্লিয়াস তৈরি হয়েছিল? 8টা। কয়টা নিউক্লিয়াস তৈরি হয়েছে? 8টা। তো এই নিউক্লিয়াস গুলো বিন্যস্ত হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে 3টা নিউক্লিয়াস কোথায় পাচ্ছি আমরা? মাইক্রোপাইলের দিকে। এরপরে 3টা নিউক্লিয়াস কোন দিকে থাকবে? ক্যালাইজার দিকে। এবং মাঝখানে কয়টা নিউক্লিয়াস থাকবে? 2টা। ওকে, আচ্ছা এখন দেখো, প্রথমে দেখো আমাদের যে মাইক্রোপাইলের দিকে থাকা যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে কি তৈরি হবে? আবরণী। চারিদিকে কি তৈরি হবে? আবরণী তৈরি হবে। যখন এরকম আবরণী তৈরি হয় তখন কি তৈরি হয়ে গেল? কোষ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো মাঝখানে আমরা একটা বড় কোষ পাচ্ছি এবং এর চারিদিকে আমরা কি পাচ্ছি? 2টা কোষ পাচ্ছি এবং এই কোষগুলোর উপরের দিকে কি আছে? এরকম কোষঝিল্লিগুলো এরকম ভাঁজযুক্ত। কোষঝিল্লিগুলো কিরকম? ভাঁজযুক্ত। কার মতো ভাঁজগুলো দেখো তো? মাইক্রোভিলায়ের মতো। ভাঁজগুলো কিরকম দেখতে? মাইক্রোভিলায়ের মতো দেখতে। ঠিক আছে, তাহলে এই ভাঁজগুলোকে আমরা এখানে কি বলবো? ফিলিফর্ম অ্যাপারোটাস। এই খাঁজগুলো বা এই অভিক্ষেপগুলোকে কি বলা হয়? ফিলিফর্ম অ্যাপারোটাস বলা হয়। অর্থাৎ এরা শুক্রাণুগুলোকে কি করে? আকৃষ্ট করে। ঠিক আছে, নিচের দিকে ডাকে যে এইদিকে আসো, এদিকে আসো, নায়িকা এইখানে। বুঝতে পারছো নায়িকা কোথায়? নায়িকা এখানে। এরা শুক্রাণুগুলোকে কি করে? আকৃষ্ট করে। তাহলে কয়টা শুক্রাণু আছে? 2টা শুক্রাণু আছে না? তাহলে এই যে ফিলিফর্ম অ্যাপারোটাস, এই ফিলিফর্ম অ্যাপারোটাস গুলো কি করে? শুক্রাণুগুলোকে আকৃষ্ট করে। যে ডিম্বাণু এখানে। তাহলে আর এই যে মাঝখানে যেটা আছে এটাকে তাহলে কি বলা হচ্ছে? এগ বা ডিম্বাণু। মাঝখানের যে কোষটা আছে এটাকে কি বলা হচ্ছে? এগ বা ডিম্বাণু বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে 2টা কোষ, ডিম্বাণুর 2 পাশে যে কোষগুলো আছে, তাহলে এই কোষগুলোকে কি বলা হবে? সহকারী কোষ বা সঙ্গী কোষ। কি বলা হয়? সহকারী কোষ বা সঙ্গী কোষ বলা হয়। ইংরেজিতে বলা হয় সিনার্জিড। কি বলা হয়? সিনার্জিড। কি বলা হয়? সিনার্জিড বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ক্যালাইজা। সিনার্জিড মানে সঙ্গী কোষ। সিনার্জিড মানে কি? সঙ্গী কোষ। এরপরে দেখো এই যে ক্যালাইজার দিকে যে 3টা নিউক্লিয়াস আছে, ক্যালাইজার দিকে অবস্থিত 3টা নিউক্লিয়াস, এর চারিদিকে কি তৈরি হয়? আবরণী তৈরি হয় এবং 3টা কোষ তৈরি হয়। তাহলে এই 3টা কোষকে কি বলা হয়? প্রতিপাদ কোষ। কি বলা হয়? প্রতিপাদ কোষ বা এন্টিপোডাল সেল। কি বলা হয়? এন্টিপোডাল সেল। এন্টিপোডাল। ঠিক আছে, তাহলে ডিম্বাণুর বিপরীতে আছে, এই জন্য কি বলা হয়? অ্যান্টিপোডাল সেল। ডিম্বাণুর বিপরীতে আছে, এই জন্য কি বলা হয়? অ্যান্টিপোডাল সেল বলা হয়। বুঝছো?
তাহলে এরকম ভাবে কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। এরকম ভাবে কি তৈরি হচ্ছে, ডিম্বাণু তৈরি হচ্ছে। তাহলে আমরা এই জায়গাটা আবার একটু ভালোভাবে বুঝি। তাহলে দেখো আমাদের যে ওভিউল, তাহলে এই ওভিউলের ভিতরে আমরা কি পাইছি, একটা কোষ পাইছি। কোষটার নাম কি, মাইক্রোস্পোর মাদার সেল, তাই না? তাহলে এই মাইক্রোস্পোর মাদার সেল এটা পরবর্তীতে কি হয়, মিওসিস বিভাজনে অংশগ্রহণ করে। কয়টা কোষ তৈরি করে, চারটা। তাহলে যে চারটা কোষ তৈরি হয়েছিল ওই চারটা কোষকে কি বলছি আমরা, মেগাস্পোর। কি বলছি, মেগাস্পোর। তাহলে চারটা মেগাস্পোরের মধ্যে তিনটা কি হয়, মারা যায়। চারটা মেগাস্পোরের মধ্যে তিনটা কি হয়, মারা যায়। কয়টা জীবিত থাকে? আচ্ছা, তাহলে ওই জীবিত কোষটা আস্তে আস্তে কি হয়, বড় হয়ে যায়। বড় হওয়ার পরে এর ভিতরে থাকা নিউক্লিয়াসের কি হয়, তিনবার বিভাজন সম্পন্ন হয়। কয়বার, তিনবার। কি বিভাজন হয়, তাহলে কয়টা নিউক্লিয়াস তৈরি হয়, আটটা। কয়টা নিউক্লিয়াস, আটটা। আচ্ছা, তাহলে এই আটটা নিউক্লিয়াস কিভাবে সজ্জিত হয়, তিনটা নিউক্লিয়াস থাকে মাইক্রোফাইলের দিকে, তিনটা নিউক্লিয়াস থাকে ক্যালাইজার দিকে, আর মাঝখানে কয়টা নিউক্লিয়াস থাকে, দুইটা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি হয়, তাহলে এই যে মাইক্রোফাইলের দিকে অবস্থান করা তিনটা নিউক্লিয়াসের চারিদিকে কি তৈরি হয়, আবরণী তৈরি হয়। কয়টা কোষ তৈরি হয়, তিনটা। কয়টা কোষ তৈরি হয়? আচ্ছা, এরপরে দেখো ক্যালাইজার দিকে অবস্থিত তিনটা নিউক্লিয়াসের চারিদিকে কি তৈরি হয়, কয়টা কোষ তৈরি হয়? তাহলে একটা গর্ভাশয়ের ভিতরে মোট কয়টা কোষ তৈরি হয়, সাতটা। দেখো এই যে বড় একটা কোষ, এর ভিতরে দেখো এই যে উপরে তিনটা কোষ, নিচে তিনটা কোষ, তাহলে মোট কয়টা কোষ? তাহলে গর্ভাশয়ের ভিতরে মোট কয়টা কোষ উৎপন্ন হয়, নিউক্লিয়াস কয়টা তৈরি হয়, আটটা। তাহলে যে বড় কোষটা আছে এই বড় কোষটা কিন্তু দেখো দুই নিউক্লিয়াস বিশিষ্ট। এই বড় কোষকে কি বলা হয়, এই বড় কোষকে কি বলা হয়, এমব্রায়োসেক। এই বড় কোষকে কি বলা হয়, এমব্রায়োসেক। এমব্রায়োসেক। এই যে বড় কোষ, এই বড় কোষকে কি বলা হয়, এমব্রায়োসেক। এই বড় কোষকে কি বলা হয়, এমব্রায়োসেক বলা হয়। এই এমব্রায়োসেক থেকে কি তৈরি হবে, ফিমেল গ্যামেট। এমব্রায়োসেক এর ভিতরে কি আছে, ফিমেল গ্যামেট আছে, এখান থেকে ফিমেল গ্যামেট তৈরি হবে। তাহলে মোট কয়টা কোষ আছে এর ভিতরে, নিউক্লিয়াস আছে কয়টা, মনে থাকবে? বুঝতে পারছো গর্ভাশয়ের গঠন এবং কিভাবে ডিম্বাণু তৈরি হয়? ঠিক আছে, আল্লাহ হাফেজ।